গুড ইভিনিং স্টুডেন্টস। আমরা প্রশ্নবিদ্যার যে সাজেশন পেজ ছিল, সাজেশন পেজে আমরা স্থির তড়িতের উদাহরণের স্থির তড়িতের অঙ্কগুলো করছিলাম, নিউমেরিক্যাল প্রবলেমগুলো। তার আজ সেকেন্ড ক্লাসটা করছি। আশা করি প্রথম ক্লাসের তোমাদের প্রবলেমগুলো প্র্যাকটিস করা হয়ে গেছে। তো সেকেন্ড ক্লাসটার প্রথম যে অঙ্কটা আছে দেখো, 24 থেকে শুরু করব, 23 পর্যন্ত হয়েছিল। 20 মাইক্রোফ্যারাড ধারকত্ব সম্পন্ন একটি ধারককে 20 ভোল্ট বিভবে আহিত করার পর সেটিকে 10 মাইক্রোফ্যারাড অনাহিত ধারকের সঙ্গে যুক্ত করা হলো। এই অবস্থায় সাধারণ বিভব এবং ধারক দুটির সঞ্চিত শক্তির অনুপাত নির্ণয় করো। সাধারণ বিভবটা খুব কমন করতে পারবে। সেটা হচ্ছে সাধারণ বিভব আমরা যেটা জানি যে ভি সমান তোমার C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। তাহলে C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। যেহেতু দেখো প্রথম ধারকটা 20 মাইক্রোফ্যারাড এবং 20 ভোল্ট বিভবে আহিত, দ্বিতীয়টা অনাহিত, সেটিকে 10 মাইক্রোফ্যারাড অনাহিত বলেছে, তার মানে এইটার বিভব নেই, সেকেন্ডটার বিভব কিন্তু 0 হবে। তাহলে এইটা 20 মাইক্রোফ্যারাড মানে 20 ইন্টু 10⁻⁻6 ইন্টু 20 ভোল্ট ডিভাইডেড বাই C1 প্লাস C2। C1 মানে হচ্ছে তোমার 20 প্লাস 10 মানে 30 ইন্টু 10⁻⁻6, 10⁻⁻6 কেটে গেল, তাহলে এটা কেটে গেলে তোমার 0 কাটবে, তাহলে 4/3 40/3 হয়, 40/3 ঠিকই আছে, 40/3 এত ভোল্ট, ঠিক আছে। আর এটা যুক্ত করার পর ধারক দুটির সঞ্চিত শক্তির অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথম ধারকের সঞ্চিত শক্তি, সেটাকে যদি E1 বলো, E1 সমান হাফ C1 V1 স্কোয়ার মানে V স্কোয়ার, দুজনের সাধারণ বিভব তো V, সেই জন্য হাফ C1 V স্কোয়ার অনুপাত নির্ণয় করতে বলেছে। আর E2 সমান হাফ C2 V স্কোয়ার। তাহলে দুজনেরই সাধারণ বিভব যেহেতু সমান, সেই জন্য E1 বাই E2 করলে তোমার কি আসবে, হাফ এবং V স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে C1 বাই C2 আসবে। C1 এর ভ্যালু তোমার 20 মাইক্রোফ্যারাড ছিল, আর C2 হচ্ছে তোমার 10, তাহলে 2:1 হয়ে যাচ্ছে, 2/1, ঠিক আছে। এই হলো তোমার প্রথম অঙ্কটা। আচ্ছা, 25 অঙ্কটা দেখো, একটি পরিবাহী তারের সঙ্গে C1 এবং C2 ধারকত্ব বিশিষ্ট দুটি ধারক যুক্ত আছে, তাদের সমপরিমাণ প্লাস কিউ আধান আহিত করা হলো। তাহলে তাদের সাধারণ বিভব এবং আধানগুলি কর্তৃক অর্জিত তড়িদাধানের পরিমাণ নির্ণয় করো। একই রকম একদম অঙ্ক, সাধারণ বিভবের হচ্ছে কনসেপ্ট লাগাতে হবে। যেহেতু এখানে দেখো দুটো আধানই বলে দিয়েছে, দুটো এরকম গোলক একটা পরিবাহী তার দ্বারা এরকম যুক্ত আছে, ঠিক আছে, এবং এর ধারকত্ব C1 এবং এর ধারকত্ব C2 এটা বলে দিয়েছে। তাদেরকে সমপরিমাণ কিউ আধানে আহিত করা হলো। কিউ আধান দেওয়া হয়েছে, মানে একেও কিউ পরিমাণ আধান দেওয়া হয়েছে আর একেও কিউ পরিমাণ আধান দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে সাধারণ বিভবের ফর্মুলা মোট আধান বাই মোট ধারকত্ব। তাহলে মোট আধান হচ্ছে 2Q বাই মোট ধারকত্ব C1 প্লাস C2, এটি হবে। আচ্ছা, ধারকগুলি দ্বারা অর্জিত তড়িৎ আধানের পরিমাণ, তার মানে দুজনকে তো কিউ পরিমাণ আধান দেওয়া হয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে এদেরকে পরিবাহী তার দ্বারা যেহেতু যুক্ত করা হয়েছে, তাহলে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে এদের আধান আবার বন্টন হয়ে যাবে, মানে যার ধারকত্ব বেশি বা যার বিভব বেশি হবে সেটা থেকে অপরের বিভবে কম বিভবের দিকে আধান সঞ্চার হবে। সুতরাং প্রথম ধারকে আধানের পরিমাণ, সেটা যদি আমি Q1 বলি, Q1 সমান কত, C1 ইন্টু ভি, তাহলে C1 ইন্টু ভি, ভি এর ভ্যালু হচ্ছে 2Q বাই C1 প্লাস C2, ঠিক আছে। আর দ্বিতীয়টার আধান Q2 সমান C2V, যুক্ত করার পর C2V, C2 ইন্টু 2Q বাই C1 প্লাস C2, এটি হবে, ঠিক আছে। 26 অঙ্কটা দেখো, সমান্তরাল পাতধারকের প্রতিটি পাত 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার চাকতি দিয়ে তৈরি, মানে এরকম একটা
আর এরকম একটা দুটো বৃত্তাকার চাকতি, এটা দুজনেরই ক্ষেত্রফল সমান হওয়ার কথা। তো এখানে তোমার ব্যাসার্ধ বলে দিয়েছে 5 সেন্টিমিটার, মানে 8টা 5 সেন্টিমিটার, তাহলে এ সমান পেয়ে যাবে পাই আর স্কোয়ার। ঠিক আছে। আর যদি পাত দুটির ব্যবধান এখানে দেওয়া আছে, ব্যবধানটা ডি, ডি সমান 1 মিলিমিটার, এটা সমান 1 মিলিমিটার। ঠিক আছে। তবে ধারকত্ব নির্ণয় করো। তাহলে ধারকত্ব তোমরা যে ফর্মুলাটা জানো, সি সমান কে এপসাইলং যদি এসআই হয়, কে এপসাইলং এ বাই ডি এটা হয়, কিন্তু সিজিএসে হলে কে এ বাই 4 পাই ডি, এটি হচ্ছে সিজিএস পদ্ধতিতে, এটা হচ্ছে স্ট্যাট ফ্যারাড ইউনিটে হবে। হ্যাঁ, এটা সিজিএসে। আর এসআই হলে তোমরা জানো সি সমান কে এপসাইলন 0 এ বাই ডি, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে। তো যাই হোক, আমরা এইখানে অঙ্কগুলো যেহেতু এখানে সিজিএস এ সব ভ্যালুগুলো দেওয়া আছে, সিজিএস এই করব। এখানে কিছু বলা নেই, মানে কোন মাধ্যমে আছে এটা বলা নেই, সুতরাং কে এর ভ্যালু 1 ধরবো, বায়ুয়ে আছে। আর এর জায়গায় আমি বসাবো পাই আর স্কোয়ার। আর মানে হচ্ছে তোমার 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, অর্থাৎ এটা 25 হবে, বাই 4 পাই ইন্টু ডি, ডিটা 1 মিলিমিটার, অর্থাৎ 10 টু দি পাওয়ার 1 মিলিমিটার সমান 10 টু দি পাওয়ার -1, মানে 0.1 সেন্টিমিটার আর কি। আচ্ছা, -1 লিখে দিই। তাহলে এখানে পাই আর পায়ে কেটে যাচ্ছে, এই পাই কেটে যাচ্ছে, তাহলে এটা উপরে উঠলে 250 বাই 4, 250/4 কত আসছে? এটা তোমার দাঁড়াচ্ছে 62.5, যেটা উত্তর আছে এটাই হবে 62.5, এত স্ট্যাট ফ্যারাড। ঠিক আছে, ইউনিটটা। যে 27-এর কোশ্চেনটা দেখো, বলেছে 2 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি ধারককে 20 ভোল্ট বিভবে আহিত করা হলো। ঠিক আছে, তাহলে একটা ধারককে 20 ভোল্ট বিভবে আহিত করলে তার মধ্যে আধানের পরিমাণটা কত? আধান কিউ সমান সি ইন্টু ভি। তাহলে 2 মাইক্রোফ্যারাড 2 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু বিভব হচ্ছে 20 ভোল্ট ইন্টু 20, তাহলে কত হচ্ছে 40 ইন্টু 10 টু দি পাওয়ার -6 এত কুলম। ঠিক আছে। অপর একটি 3 মাইক্রোফ্যারাড আধান বিশিষ্ট অনাহিত ধারকের সঙ্গে সমান্তরালে যুক্ত করা হয়েছে। তাহলে সমান্তরালে যুক্ত করে দিলে মানে এদের মধ্যে আধান বন্টন হবে, তাহলে সাধারণ বিভব হয়ে যাবে, সমান্তরালে যুক্ত আছে তো। তাহলে সাধারণ বিভবের ফর্মুলা আমরা জানি, মোট আধান বাই মোট ধারকত্ব। তাহলে অনাহিত ছিল আর একটা আহিত, তাহলে একজনের আধানটাই মোট আধান হবে, অর্থাৎ 40 ইন্টু 10 টু দি পাওয়ার -6 বাই মোট ধারকত্ব মানে 2 প্লাস তোমার 3 ইন্টু 10 টু দি পাওয়ার -6, এদের -6 আর -6 কেটে দাও, তাহলে এটা 5 হচ্ছে, 40/5 মানে 8 ভোল্ট। ঠিক আছে, 8 ভোল্ট উত্তর আছে। আচ্ছা, প্রত্যেকটি ধারকের আধানের পরিমাণ, যেমনভাবে আগের অঙ্কটা করলাম এটা করে নেবে। তোমার Q1 সমান C1 ভি আর Q2 সমান C2 ভি। ঠিক আছে, বসিয়ে দিবে, তাহলেই অঙ্কটা হয়ে যাবে, এটা করে নিবে। 28-এরটা দেখো, এত 10 ইএসইউ তড়িৎ আধান দেওয়ার ফলে একটি 0 থেকে বিভব বেড়ে 150 ভোল্ট হলো, ধারকের কত শক্তি সঞ্চিত হলো? এটা জাস্ট কমন একটা ফর্মুলা, হাফ সি ভি স্কোয়ার করে দেবে। হ্যাঁ, ই সমান হাফ সি ভি স্কোয়ার, মানে হাফ ইন্টু সি এর ভ্যালু, সরি সেখানে সি তোমার দেওয়া নেই, তড়িৎ আধান দেওয়ার ফলে ধারকের বিভব এত থেকে এত বিভব সঞ্চিত শক্তি, তাহলে তোমার কিউ ইন্টু ভি। দেখো 28-এর এই অঙ্কটা, এটা না তোমার ধারকত্ব দেওয়া নেই যখন, তাহলে সঞ্চিত শক্তি যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা হচ্ছে তোমার এই ফর্মুলা ধরে করতে হবে। ই সমান তোমার কিউ ইন্টু ভি হয়, কিন্তু এটা যেহেতু 0 থেকে বেড়ে 150 হয়েছে, অর্থাৎ আধান যত বাড়াবে তত বিভব বাড়বে,
সুতরাং কৃতকার্য সেক্ষেত্রে তোমরা ধারকের মধ্যে সঞ্চিত স্থিতিশক্তির যে কনসেপ্ট, সেই কনসেপ্ট অনুযায়ী এটা হবে কিউ ইন্টু ভি বাই টু, কিউ ইন্টু ভি বাই টু, এই ফর্মুলা ধরে করতে হবে। তো সেক্ষেত্রে কিউ এর ভ্যালু তোমার 10 ইএসইউ আর ভি তোমার ভোল্টে আছে, তাহলে 150/300 মানে 1 ভোল্ট সমান 1/300 ইএসইউ, এইটা ইন্টু টু, তাহলে এইটা 150, 2 গুণে 300, এটা হচ্ছে এটা কাটলে তোমার 5 হবে, 5 আর 2 কাটলে এটা 2.5, 2.5 আর হচ্ছে, ঠিক আছে, এইটি হবে। তো এইটা তোমরা সেই ইন্টিগ্রেশনের সাহায্যে করতে পারবে, যেরকম ধারকের সঞ্চিত শক্তি করেছিলে। সেটা হচ্ছে তোমার ধরে নাও ডিই যদি এনার্জি হয়, মানে ধরে নাও বিভব 0 থেকে আস্তে আস্তে বাড়ছে, তো তোমার 150, তো সেক্ষেত্রে তুমি কিউ ইন্টু ডিভি করো, কিউ ইন্টু ডিভি, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে ইন্টিগ্রেশন করতে হলে ধারকত্বটা তোমার দরকার। কিউ সমান সি বাই ভি যদি হয়, কিউ সমান সিভি, তাহলে এখানে যদি আমি বসিয়ে দিই সি কিন্তু আমার দরকার, সি ইন্টু ভি ইন্টু ডিভি, তাহলে সেই হাফ সি ভি স্কোয়ার আসছে, হাফ সি ভি স্কোয়ার। আবার এখানে তোমার সি তো জানা নেই, তাহলে সি না জানা থাকলে সিকে এখান থেকে দাঁড়াতে গেলে সি সমান কিউ বাই ভি, তাহলে হাফ, এটা টোটাল কৃতকার্য ইন্টিগ্রেশন করলে হাফ 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 সি এর জায়গায় কিউ বাই ভি ইন্টু ভি স্কোয়ার, এটা কেটে যাবে, তাহলে হাফ কিউ ইন্টু ভি। এটাও দেখবে একটা তোমাদের কৃতকার্যের ফর্মুলা আছে, হাফ সি ভি স্কোয়ারের অল্টারনেটিভ হাফ কিউ স্কোয়ার বাই সি হয় একটা, আর হাফ কিউ ইন্টু ভি, সেই ফর্মুলাটা লাগালেই এটা বেরোবে, ঠিক আছে। 29 কোশ্চেনটা দেখো, কিউ আধানযুক্ত এম ভরের একটি গোলাকার বলকে এল দৈর্ঘ্যে একটি সুতোর এক প্রান্তে বেঁধে উলম্ব বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। আচ্ছা, বৃত্তাকার পথের কেন্দ্রে সমপ্রকৃতির এবং সমমানের আধানযুক্ত অপর একটি বলকে রাখা আছে। পথের সর্বনিম্ন বিন্দুতে প্রথম বলের সর্বনিম্ন বেগ কত হলে গোলকটি পূর্ণবৃত্ত পরিভ্রমণ করতে সক্ষম। আচ্ছা, এই অঙ্কটা তোমাদের সেই ক্লাস 11-এ সন্ধিবেগের একটা থিওরি ছিল, সেই থিওরির কনসেপ্ট এখানে কাজে লাগবে। মানে এখানে ছবিটা যদি আঁকি হয়তো কিছুটা মনে পড়বে। ধরো এরকম একটা সুতোয় বেঁধে একটা বস্তুকে তুমি কী করলে, এখানে একটা বেগ দিয়ে দিলে, এখানে একটা ধরে নাও ইউ বেগ দিয়ে দিয়েছো, যার ফলে কি হবে না, এই বস্তুটা এরকম এই উলম্ব বৃত্তাকার পথ বরাবর ঘুরতে থাকবে, ঠিক আছে, এরকম উলম্ব বৃত্তাকার পথ বরাবর ঘুরবে। তো এই উলম্ব বৃত্তাকার পথ ঘুরলে এইখানে যদি জাস্ট অতিক্রম করে, যদি মানে ইউ এর বেগ তুমি যত বাড়াবে তত কী হবে, এদিকে উঠবে আবার নিচে নেমে আসবে, আরও বৃদ্ধি করবে, উপরে উঠবে আরও নেমে যাবে, এরকমভাবে বেগ বাড়াতে বাড়াতে জাস্ট বৃত্তাকার পথ অবলম্বন করবে। সেই বেগটাকে তোমার মানে এইখানে যে বেগের জন্য, মানে সর্বোচ্চ বিন্দুতে যে বেগের জন্য বস্তুটি বৃত্তাকার পথ অবলম্বন করতে পারে, সেটাকেই সন্ধিবেগ বলা হয়। এই সন্ধিবেগ বজায় রাখার জন্য সর্বনিম্ন বিন্দুতে যে বেগ দিতে হয়, সেটার বেগের মান তোমরা প্রমাণ করেছিলে √5gr, ঠিক আছে। যদি আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করে তাহলে 5gr হয়। তাহলে এখানে যেহেতু এল দৈর্ঘ্যের সুতোর সাহায্যে ঘুরছে, তাহলে √5gl হবে। কিন্তু ব্যাপার হলো এখানে একটু আলাদা আছে। কি আছে এখানে দেখো, তোমার কিউ আধানযুক্ত, মানে এর আধানটা বলে দিয়েছে কিউ, এর আধান হচ্ছে কিউ আর এর ভর হচ্ছে এম ভরের এবং কিউ আধানে আহিত একটি বলকে এল দৈর্ঘ্যের সুতোর এক প্রান্তে বেঁধে উলম্ব পথে ঘোরানো হচ্ছে। বৃত্তাকার পথের কেন্দ্রে সমপ্রকৃতির, মানে এই কেন্দ্রে এখানেও তোমার সমপ্রকৃতির, মানে এখানেও তোমার কিউ পরিমাণ আধান আছে, আর এটা যদি ধনাত্মক আধান হয়, এও ধনাত্মক আধান, বুঝেছো। তাহলে এদের মধ্যে কি হবে, একটা বিকর্ষণ বল কাজ করবে। বিকর্ষণ বল যদি কাজ করে,
তাহলে এইখানে টোটাল কতগুলো বল কাজ করছে একটু দেখে নাও। তাহলে এই বরাবর তোমার ক্রিয়াশীল একটা নিম্নমুখী হবে, খাড়া নিম্নমুখী, এইদিকে কাজ করছে mg, ইউ বেগে আবর্তন করার জন্য একটা অপকেন্দ্র বল m ইউ স্কোয়ার বাই আর, আর বিকর্ষণ বল কাজ করবে আর একটা, সেটা তুমি যদি সিজিএস এ করো কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। টোটাল এই তিনটে বল এখানে কাজ করবে। আর সর্বোচ্চ বিন্দুতে আচ্ছা এইটা সঙ্গে সমান হবে, ঊর্ধ্বমুখী কাজ করবে টান T1, ঠিক আছে, T1 টান কাজ করবে। আবার সর্বোচ্চ বিন্দুতে কি হবে, সর্বোচ্চ বিন্দুতে দেখো এখানেও তোমার এই সুতোর বরাবর টান T2 কাজ করবে, এই দিকে ক্রিয়াশীল হবে mg কাজ করবে, আর উপরের দিকে কাজ করবে অপকেন্দ্র বল মানে হচ্ছে m। এখানে যদি এইখানে বেগটা আমি ধরে নিচ্ছি v, তাহলে এই অপকেন্দ্র বল m v স্কোয়ার বাই l, ঠিক আছে, এখানে এটা l হবে আর নয়, l দৈর্ঘ্যের ব্যাসার্ধ। আর এই বরাবর কাজ হবে এই বিকর্ষণ বল কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার, ঠিক আছে, এটা নিশ্চয়ই সবাই বুঝতে পারলে, এটা এল স্কোয়ার হবে আর নয় এল, সুতোর দৈর্ঘ্যটা এল আছে বলে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে দুটো অবস্থানে বস্তুর উপর ক্রিয়াশীল বল। তাহলে পূর্ণবৃত্ত সক্ষম করতে গেলে এইখানে টানটা শিথিল হবে, ঠিক আছে। তাহলে আমি বেগের ভ্যালুটা বের করে নেব, প্রথমে বেগের ভ্যালুটা। তাহলে সর্বোচ্চ বিন্দুতে মানে এই বৃত্তাকার পথ অবলম্বন করবে তখন যখন T2 = 0 হবে। তাহলে প্রথমে ইকুয়েশনগুলো একটু লিখে নিই। তাহলে ইকুয়েশনগুলো যদি লিখো, দেখো তুমি T2 প্লাস mg = হয়ে যাবে দেখো m v স্কোয়ার বাই এল প্লাস কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার, ঠিক আছে, এইটা একটা ইকুয়েশন। আর সর্বনিম্ন বিন্দুতে যেটা পাচ্ছ সেটা হচ্ছে এই ইকুয়েশনটা যদিও কাজে লাগবে না, নিচের ইকুয়েশনটা তবুও লিখে দিচ্ছি, T1 = তোমার mg প্লাস m ইউ স্কোয়ার বাই এল প্লাস কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার, ঠিক আছে। এবারে এ বৃত্তাকার পথে বস্তুটা বৃত্তাকার পথ জাস্ট অবলম্বন করবে তখনই যদি T2 এর ভ্যালুটা 0 হয়, যেরকম ক্লাস 11-এ করেছিলে, ঠিক আছে। তাহলে সেইটা যদি হয় তাহলে সেক্ষেত্রে T2 = 0 বসিয়ে দাও, 0 বসিয়ে দিলে তোমার mg = m v স্কোয়ার বাই এল প্লাস কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার। এখান থেকে ভি স্কোয়ার তোমাকে বের করতে হবে, ভি স্কোয়ারের ভ্যালু। তো m v স্কোয়ার বাই এল = mg মাইনাস কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার। আচ্ছা, এম ভি স্কোয়ার সমান কত, এম ভি স্কোয়ার সমান mgl মাইনাস কিউ স্কোয়ার বাই এল, এইটি হবে, এম ভি স্কোয়ারটাই থাক, এইটা একটা সমীকরণ দিয়ে রেখে দাও। আচ্ছা, এরপর কি কাজ, এরপর হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ সর্বনিম্ন বিন্দুতে এবং সর্বোচ্চ বিন্দুতে শক্তির সংরক্ষণ সূত্র, মানে ইউ এর মানটা নির্ণয় করতে হবে তোমাকে, ঠিক আছে। তাহলে সেটা নির্ণয় করার জন্য আমরা শক্তির সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করব, এ বিন্দু এবং বি বিন্দুতে শক্তির সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করতে হবে। এ বিন্দু এবং বি বিন্দুতে শক্তির সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করলে দেখো যেটা পাবে, তোমার এ বিন্দুতে হাফ এম, মানে সর্বনিম্ন বিন্দুতে হাফ এম ইউ স্কোয়ার = হাফ এম ভি স্কোয়ার
প্লাস mgh, মানে এখান থেকে এখানে উচ্চতার পার্থক্য, এটা কত mg ইন্টু 12 হবে। তাহলে ক্যান্সেল হয়ে যাচ্ছে, হাফ হাফ ক্যান্সেল হয়ে গেলে তাহলে তোমার থাকবে ইউ স্কোয়ার ইকাল টু এমভি স্কোয়ারটা রাখলে হতো, ঠিক আছে, এমটা বাদ দিয়ে দাও, ভি স্কোয়ার প্লাস তোমার হচ্ছে 2gl, তোমার 2 নয় 4gl হবে। এবারে এখানে ভি স্কোয়ারের ভ্যালু যদি বসিয়ে দেওয়া হয়, ভি স্কোয়ারের ভ্যালু বসিয়ে দিলে কি আসছে বলো তো, gl মাইনাস কিউ স্কোয়ার বাই ml প্লাস 4gl, ঠিক আছে। তাহলে এখানে 4gl, এটা 5gl হচ্ছে, 5gl মাইনাস কিউ স্কোয়ার বাই ml, তাহলে ইউ সমান √, এইটা হবে, ঠিক আছে। এইটি হবে উত্তর। একটু মিলিয়ে নিই উত্তরটার সঙ্গে, দেখো 5 কিউ স্কোয়ার বাই ml, হোল টু দি পাওয়ার হাফ, ঠিকই আছে উত্তরটা, ঠিক আছে। তাহলে অঙ্কটা একটু ভালো অঙ্ক, ক্লাস 11-এর কনসেপ্ট একটু এর মধ্যে আছে, এইভাবে অঙ্কটা করতে হবে, প্র্যাকটিস করবে, এটা আনকমন একটা অঙ্ক, ঠিক আছে। 30-এর কোশ্চেনটা দেখো, একটি 4 × 10⁻⁶ কুলম্ব মানে 4টি সমাধান এত বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের 4 কোণায় আছে, এদের একটির উপর অবশিষ্ট 3টি আধানের দরুন তড়িৎ বল নির্ণয় করো। অঙ্কটা খুব সহজ অঙ্ক। এইটা যদি একটা বর্গক্ষেত্র হয়, এটা একটা বর্গক্ষেত্র, এর 4টি কোণায় 4টা আধান আছে, এখানে একটা আধান আছে, এখানে একটা আধান আছে, এখানে একটা আধান আছে, এটা একটা আধান আছে, প্রত্যেকটি আধানের পরিমাণ কিউ কিউ করে, মানে কিউ এর মান দেওয়া আছে, এটা কিউ আধান, এটাও কিউ আধান, এটাও কিউ আধান, এটাও কিউ আধান, প্রত্যেকটার বাহু সমান, বর্গক্ষেত্র বলেছে মানে বাহু সমান, বাহুটা আমি এ ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে যে কোনো একটা, তুমি যদি এটার নাম দিয়ে দাও ABCD, তাহলে ধরে নাও ABCD, এবারে কি করবে এটা বলে দিচ্ছি, তোমরা একটু করে নেবে। ধরো তুমি এ বিন্দুতে, মানে এখানে বলেছে না, এদের একটির উপর অবশিষ্ট 3টি আধানের দরুন ক্রিয়াশীল তড়িৎ বল নির্ণয় করো, মানে একটি আধানের উপর 3 জনের। তুমি যদি এ বিন্দুতে আধানের উপর ক্রিয়াশীল বল নির্ণয় করো, কার জন্য, বি, সি এবং ডি বিন্দুর জন্য, ঠিক আছে। তাহলে তুমি যদি একে একে করো, ধরো বি বিন্দুর জন্য ক্রিয়াশীল বল নির্ণয় করবে, তাহলে বি বিন্দুর জন্য ক্রিয়াশীল তড়িৎ বল এই অভিমুখে হবে, এটাকে তুমি লিখবে FB, ঠিক আছে, FB। আচ্ছা, এবারে ডি বিন্দুর জন্য যদি হয়, ডি বিন্দুর জন্য বলের অভিমুখটা কোন দিকে হবে, এই দিকে, এটা হলো FD, ঠিক আছে। আর সি বিন্দুর জন্য যে বলটা কাজ করবে সেটা কোন দিকে না, এই বরাবর, এর মধ্যবিন্দু বরাবর, এটা হয়ে যাবে FC, ঠিক আছে। এই 3টে বল প্রথমে নির্ণয় করবে, নিশ্চয়ই পারবে। আমি একটা বল যদি দেখিয়ে দিই, দেখো তুমি যদি FB নির্ণয় করো, FB সমান কত, সিজিএস পদ্ধতি SI করবে 1/4πε0, 1/4πε0 Q1 Q2 বাই R², মানে সমাধান, সুতরাং কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার হবে, ঠিক আছে। এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, এগুলোর মানগুলো পরে বসাবে। একই রকমভাবে এইটা তোমার, এইটাই হয়ে যাবে FD, এই বলটা মানে FB এবং FDর ভ্যালু সমান, তাহলে লব্ধি বল, মানে এই দুটোর লব্ধি বল কত, কারণ একটা এদিকে কাজ করছে আর একটা এ বরাবর কাজ করছে, তার লব্ধিটাই মাঝামাঝি হবে, যেহেতু সমমানের, সুতরাং লব্ধি বল সেটাকে যদি F1 বলো, F1 সমান কত হবে, √FB² প্লাস FD², মানে যেহেতু FB ইকুয়াল টু FD, তার মানে √2FB বা FD, যে খুশি লিখতে পারো, আমি FD লিখলাম, √2FD। দেখো এই বলটা F1 এবং FC দুটো কিন্তু তখন একই অভিমুখে কাজ করবে, এটা F1 এবং FC একই,
তাহলে টোটাল বলটা কত হচ্ছে, টোটাল বল যদি এফ হয়, এফ সমান হচ্ছে F1 প্লাস FC। এবারে F1 এর ভ্যালু হচ্ছে √2 FD, আর প্লাস এফসির ভ্যালু কত, এফসির ভ্যালু ওই একই রকম। এফসির ভ্যালুটা এখানে তুমি যদি লিখে নাও, এফসি সমান 1/4πε0 কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, মানে ডিস্টেন্সের স্কোয়ার। ডিস্টেন্সটা কত হবে, কর্ণ, কর্ণ মানে বাহু √2, ঠিক আছে, কর্ণ মানে বাহু √2 মানে এ স্কোয়ার, মানে 2a স্কোয়ার হয়ে যাবে, 2a স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার সমান কত, কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার সমান এফডি। তাহলে এটা তুমি লিখে দিবে FD/2, FD/2, ঠিক আছে। সুতরাং এইটার আসছে তোমার FD/2। তাহলে FD কমন নিয়ে নিলে তোমার কত আসছে, 2√2 প্লাস 1/2, ঠিক আছে। এবারে FDর ভ্যালু বসিয়ে দাও, FDর ভ্যালু কত, 1/4πε0 কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, ঠিক আছে, ইন্টু 2√2 প্লাস 1/2। এটা এবারে কিউ এর মান বসাবে, এর মান বসাবে, 1/4πε এর ভ্যালু 9 × 10⁹ বসাবে, তাহলেই তোমার বলের মান নিউটনে বেরিয়ে যাবে, ঠিক আছে। এটা করে নিবে, আশা করি হয়ে যাবে। আচ্ছা, 31-এর অঙ্কটা দেখো, বলেছে কোনো অঞ্চলে তড়িৎ ক্ষেত্র ই অরিও এবং এর মান E=AR, যেটা মানে তড়িৎ ক্ষেত্রটা আর এর উপর ডিপেন্ডেন্ট আর কি। একটি ধ্রুবক যেটার মান দেওয়া আছে, আর মূলবিন্দু থেকে মিটারে মাপা, মিটার দূরত্বে, মিটার এককে প্রকাশ করা আছে, আর ওই মূলবিন্দু কেন্দ্র করে 20 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলকের মধ্যে আবদ্ধ আধানের মান নির্ণয় করতে বলেছে। তো আমরা যদি এইটাকে একটা গোলক ভেবে নিই, সেই গোলকের কেন্দ্রে ধরে নাও কিউ পরিমাণ আধান আছে, এইরকমভাবে তড়িৎ ক্ষেত্রটা তোমার ক্রিয়াশীল। তো যে কোনো আর দূরত্বে এই ভ্যালুটা মানে ই এর ভ্যালুটা হচ্ছে আর এর উপর নির্ভরশীল। তো সেক্ষেত্রে ই এর ভ্যালু আমরা যদি লিখি, ই সমান কত বলে দিয়েছে, E=A × R। তাহলে এখানে এর ভ্যালু কত, 100 ইন্টু আর, আরটাকে আমরা যদি 20 সেন্টিমিটার ব্যাসার্ধের সমান ধরে নিই, তাহলে 20/100 হচ্ছে, মানে সেন্টিমিটারটাকে মিটার করার জন্য 100 কেটে গেল, তাহলে ই এর ভ্যালুটা হচ্ছে 20 হচ্ছে তোমার ভোল্ট পার মিটার। এটা হচ্ছে তোমার ই এর ভ্যালু কত দূরত্বে, না 20 সেন্টিমিটার দূরত্বে। তাহলে এইটাকে যদি আমি 20 সেন্টিমিটার ধরে নিই, আর = 20 সেন্টিমিটার, তাহলে এখানে তোমার তড়িৎ ক্ষেত্রের মানটা পেয়ে গেলাম। এবারে এই দূরত্বে আমরা জানি কিউ বিন্দুতে আধানের জন্য, মানে এখানে যদি কিউ পরিমাণ আধান থাকে, তার জন্য এখানে তড়িৎ ক্ষেত্রের যে ফর্মুলাটা, সেটা যদি বসিয়ে দিই, তাহলে সেটা কত, Q/4πε0 r² = তোমার 20, এটা =20 হবে। তাহলে এখান থেকে কিউ সমান কত, কিউ সমান 4πε0 r² × 20। 4πε0 এর ভ্যালু হচ্ছে 1/9 × 10⁹ ইন্টু আর এর ভ্যালু, এটা তোমার যেটা বলে দিয়েছে 20 সেন্টিমিটার, তার মানে 20 × 20 × 20, মানে এটা 20 স্কোয়ার আর কি, এটা এরকম লেখা হয়ে গেল, ইন্টু 100, নিচে 100 হবে, সেন্টিমিটারে আছে যেহেতু, তার মানে 10⁻, আমি এটা 4 করে দিচ্ছি, হ্যাঁ, একবারে। তাহলে এইটা 2 0, এটা 0, এটা 0 কেটে গেলে এটা 4 কেটে দিয়ে শুধু 10 থাকবে, ঠিক আছে। আচ্ছা, 10-এর একটা 0, এই 0 আসলে তোমার কত আসছে, 10⁻10 হচ্ছে। তাহলে এটা 8/9 × 10⁻10, ঠিক আছে। 8/9 করলে কত আসছে দেখি, এটা তোমার আসছে 8/9 করলে 0.888 এরকম আসছে, পরপর 88 হয়ে যাচ্ছে, ইন্টু 10⁻10 এত হচ্ছে কুলম্ব। তো এটাকে উত্তরের সঙ্গে যদি মিলাতে চাই, তাহলে সেক্ষেত্রে যেটা আসবে, 3 ঘর এদিকে সরিয়ে দিলে 10⁻13 হবে, হ্যাঁ,
888.8 ইন্টু 10⁻⁻13 কুলম। ঠিক আছে, এইটি। আচ্ছা 32 অঙ্কটা দেখো, দুটি ঋণাত্মক ইএসইউ আধান বিশিষ্ট বিন্দু আধান অপর দুটি বিন্দু আধান কিউ একই সরলরেখার উপর প্রত্যেকেই সাম্যাবস্থায় আছে। কিউ আধানটির অবস্থান, প্রকৃতি এবং মান নির্ণয় করো। এটা আমরা অনুশীলনীতে করেছি, দেখো অনুশীলনীতে এই অঙ্কটা আছে তোমাদের। এখানে যেটা বলেছে যে 2SU আধান ঋণাত্মক আধান বিশিষ্ট, মানে এখানে একটা আধান আছে আর এইটা একটা আধান আছে, এরা হচ্ছে দুটোই ঋণাত্মক, মানে এটা মাইনাস কিউ আধান, এটা হচ্ছে মাইনাস কিউ আধান। ঠিক আছে, অপর একটি বিন্দু আধান কিউ, সরি এটা তোমার তাহলে ক্যাপিটাল কিউ ধরে নিতে হবে, দুটো ক্যাপিটাল কিউ ধরে নাও, ক্যাপিটাল কিউ, এটা ক্যাপিটাল কিউ। এদের সংযোগ সরলরেখার উপর, এই যে সংযোগ সরলরেখা, এই সংযোগ সরলরেখার উপর এই জায়গায় তোমার আর একটা বিন্দু আধান, এটা হচ্ছে তোমার ছোট কিউ আধান রেখেছে, প্রত্যেককেই সাম্যাবস্থায় আছে। কিউ আধানটির অবস্থান, মান এবং প্রকৃতি নির্ণয় করো। ঠিক আছে, এমনি যেহেতু বুঝতেই পারছো এটা তোমার সাম্যাবস্থায় থাকতে হলে প্রথমে ভাবো এই আধানটা ছিল না। ঠিক আছে, এই আধানটা যদি না থাকে তাহলে এই দুটো আধান, মানে এই আধান এবং এই আধান, এরা পরস্পরকে কি বিকর্ষণ করবে, তাহলে এও এদিকে চলে যেতে চাইবে আর এও এদিকে চলে যেতে চাইবে, দুজনে বিকর্ষণ বলে প্রভাবে। এবার এদেরকে সাম্যাবস্থায় থাকতে হলে তাহলে এইখানে তুমি এই আধানটা স্থাপন করলে, এই কিউ আধানটাকে তুমি স্থাপন করেছো, তো কিউ আধান স্থাপন করলে এর প্রকৃতি নিশ্চয়ই পজিটিভ হতে হবে, তবেই কি হবে, একে আকর্ষণ করবে আর একেও আকর্ষণ করবে, কারণ কি এটা মাইনাস এবং এটা প্লাস। ঠিক আছে, তাহলে এটা সাম্যাবস্থায় থাকতে হলে তোমার এই যে কোনো একটা আধান, তুমি এই আধানটার উপরে যদি ধরে নাও, এই আধানের উপর ক্রিয়াশীল এদের বিকর্ষণ বল এবং এদের আকর্ষণ বল সমান করে দাও। ঠিক আছে, অর্থাৎ এদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বল কত না, সেটা হচ্ছে কিউ স্কোয়ার বাই টোটাল ডিস্টেন্সটা যদি আর হয় তাহলে এটা আর স্কোয়ার হবে, ইকুয়াল টু তুমি এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল, আকর্ষণ বলটা কত, সেটা হচ্ছে ছোট কিউ ইন্টু ক্যাপিটাল কিউ বাই তোমার হচ্ছে ডিস্টেন্সটা যদি আর মাইনাস এক্স ধরো, এটা এমনিতে আমরা হিসাব করেও দেখতে পাচ্ছি, যেহেতু এই দুটো সমজাতীয় আধান এবং সমপরিমাণ, সুতরাং এটাকে মধ্যবিন্দুতেই থাকতে হবে। তার মানে এটাকে তুমি r/2 ধরে নাও, তাহলে আর স্কোয়ার বাই 4 হয়ে যাচ্ছে। তার মানে একটা কিউ, এখানে একটা কিউ আর একটা কিউ কেটে যাচ্ছে, এই কিউ আর এই কিউ কেটে যাচ্ছে, আর স্কোয়ার কেটে যাচ্ছে, আর স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে 4Q ইকুয়াল টু ক্যাপিটাল কিউ। ঠিক আছে, তো কিউ সমান কত, কিউ বাই 4, কি হলো কিউ বাই 4 আসছে কেন, হ্যাঁ কিউ বাই 4 হলেও হবে, এখানে তোমার 2SU বলে দিয়েছে, এইটা তোমার 1/2 হচ্ছে, মানে 0.5 SU হয়ে যাচ্ছে। আচ্ছা আরেকটা কথা বলি, আমরা এমনি আমাদের কনসেপ্ট থেকে বলে দিলাম এই দূরত্বটা তোমার মোট দূরত্বের অর্ধেক হবে r/2, এটা তুমি বের করতেও পারবে। সেটা কীরকম ভাবে, দেখো যদি এদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বল মানে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার ছিল, তো এখানে তোমার তো আর এর ভ্যালুটা আমরা নির্ণয় করে নিতে পারবো। ঠিক আছে, এখানে তোমার তো ক্যাপিটাল কিউ দেওয়া আছে, তার মানে আমি যদি এইটা এক্স দূরত্ব ধরে নিই, এটা r/2 না ধরে আমরা যদি এক্স ধরে নিই, তাহলে এই দূরত্বটা কত হবে, এই দূরত্বটা হবে r-x। ঠিক আছে, তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল আর এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল দুটো সমান করে দাও, তাহলেও হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ কিউ ইন্টু কিউ বাই r-x তার হোল স্কোয়ার ইকুয়াল টু কিউ ইন্টু কিউ বাই এক্স তার হোল স্কোয়ার, এই দুটো সমান করে দিলে তাহলে তোমার কি আসছে, এক্স বাই r-x তার
হোল স্কোয়ার ইকাল টু 1, তার মানে এক্স ইকাল টু আর মাইনাস এক্স, তার মানে 2x ইকাল টু আর, অতএব x ইকাল টু আর বাই 2। মানে এটাও আমরা কিন্তু বের করে নিতে পারবো। আমরা কনসেপ্ট থেকে বলে দিলাম অর্ধেক, মানে একবারে ধরে নিলাম। এখানে যেহেতু বলেছে যে অবস্থান নির্ণয় করো, সুতরাং তুমি এটা দেখিয়ে দিতে পারো, এটা দেখিয়ে তারপর এটা বের করবে। আর প্রকৃতিটা তোমার এটা প্রথমেই ধরে নিতে হবে যে প্রকৃতিটা পজিটিভ হতেই হবে, নাহলে সাম্যাবস্থায় আসবে না। ঠিক আছে। আচ্ছা, 33-এর অঙ্কটা এইটা একটু অন্য টাইপের অঙ্কটা তোমরা একটু প্র্যাকটিসে রাখবে, নাহলে কিন্তু সচরাচর করতে পারবে না। মানে ফার্স্ট চান্সে এইখানে দেখো কিভাবে করবে। 200 সেন্টিমিটার ব্যবধানে রাখা, মানে এই টোটাল যে দূরত্বটা, এই দূরত্বটা দিয়ে দিয়েছে আর ইকাল টু 200 সেন্টিমিটার। 200 সেন্টিমিটার এটা ব্যবধানে রাখা আছে। তোমার এই আধানের পরিমাণটাও দিয়ে দিয়েছে, এইটা হচ্ছে কিউ পরিমাণ আধান, এটাও কিউ পরিমাণ আধান, সমপরিমাণ আধান, মানে প্লাস 10⁻³ ESU করে। দুটি বিন্দুদান রাখা আছে। এবি রেখার মধ্যবিন্দু সি, মানে r/2, সি এর লম্ব সমাদ্বিখণ্ডক বরাবর 10⁻³ ESU, সরি -10⁻³ ESU আধান, তড়িৎ আধান যুক্ত কণাকে তোমার 10⁴ আর্ক দিয়ে শক্তি দিয়ে ঊর্ধ্বে নিক্ষেপ করা হলো। কণাটি সর্বাধিক কত দূর যাবে? এমনি দেখো, আমরা যদি এইভাবে ভাবি, যখন এখান থেকে উপরের দিকে ছুড়ে দিচ্ছ, এই বরাবর যখন উপরের দিকে ছুড়ে দেবে, তাহলে এরা কিন্তু একে আকর্ষণ করবে, কারণ এরা হচ্ছে পজিটিভ। আর যে কণাটা যাচ্ছে, এটা আধানের পরিমাণ সমান, যেহেতু আমি কিউই ধরে নিচ্ছি, তাহলে সেটা হচ্ছে নেগেটিভ আধান। তাহলে কী হবে? একে আকর্ষণ করবে। সেইভাবেই এ কিছুটা যাওয়ার পরে আর উঠতে পারবে না, আবার নিচের দিকে নেমে চলে আসবে। তো সর্বাধিক উচ্চতাটা আমি এইচ ধরে নিয়েছি। এটা করব কিভাবে? তো এখানে তোমার মহাকর্ষীয় যে শক্তি, স্থিতিশক্তি, সেটা কিন্তু এখানে অগ্রাহ্য করতে হবে, কারণ কণাটার ভর এখানে দেয়নি। সুতরাং আমরা কিভাবে করব না, সি বিন্দুতে মোট তড়িৎ স্থিতিশক্তি বের করব সি বিন্দুতে, এবং এইটা যদি ডি বিন্দু হয়, এই ডি বিন্দুতে তড়িৎ স্থিতিশক্তি বের করব। এই শক্তির ডিফারেন্সটা ইকাল টু তোমার যে পরিমাণ কার্য করতে হয়েছে, মানে যে পরিমাণ শক্তি দিতে হয়েছে, সেটা করে দেবো, তাহলেই আশা করি হয়ে যাবে। তো আমরা দেখি, সেইভাবে একটু করে দেখি। তাহলে সি বিন্দুতে মহাকর্ষে এই স্থির তড়িৎ বিভবটা কত? সি ইন্টু ভিসি, ভিসি সমান কত হবে? এর জন্য বিভব কত? কিউ বাই আর, মানে কিউ বাই আর, r/2 হবে। তাহলে আর, এটা 2r হচ্ছে। আর তোমার হচ্ছে বি বিন্দুর জন্য বিভব কত হবে? না প্লাস ওই একই 2q/r, তার মানে এটা যোগ করলে তোমার 4q/r হচ্ছে, 4q/r। ঠিক আছে। তাহলে এখানে সি বিন্দুতে বিভব, আর ডি বিন্দুতে বিভব ভিডি। ভিডি, এই ভিডি বিন্দুতে যদি বিভবটা বের করি, সেখানে আসবে তোমার একই রকম হবে, ডিস্টেন্স দুটো সমান, এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা দুজনের দূরত্বটা সমান হচ্ছে, সুতরাং সমজাতীয় আধান, সুতরাং একবারে করে দিচ্ছি এটা। তাহলে 2q/, এই দূরত্বটা মানে এইটা হবে h² প্লাস r²/4 তার রুট। ঠিক আছে, এইটা। তাহলে দুই বিন্দুতে তড়িৎ স্থিতিশক্তি কত? অর্থাৎ u1 ইকাল টু হবে ভিসি ইন্টু এই কিউ, মানে এই যে মাইনাস তড়িৎ আধানের জন্য, ঠিক আছে, ইন্টু কিউ। আর u2 সমান কত? u2 সমান ভিডি ইন্টু কিউ। তাহলে এই শক্তির ডিফারেন্সটা কত? না u1 মাইনাস u2 ইকাল টু তোমার 10⁴ আর্ক। তাহলে u1টা কত? এখানে কিউ কমন নিয়ে নিলে তোমার ভিসি মাইনাস ভিডি ইকাল টু 10⁴। এটা যদি ভিসি ভিডির ভ্যালু বস করানো হয়, তাহলে এখানে তোমার q², 2q² কমন যাবে। আচ্ছা, একটু বসিয়ে দিই,
কিউ কমন নিচ্ছি, তাহলে ভিসি হচ্ছে 4q/r মাইনাস ভিডি হচ্ছে তোমার 2q/h² প্লাস r²/4 হোল টু দি পাওয়ার হাফ ইকাল টু 10⁴। এখান থেকে 2q কমন নিলে হবে 2q², এটা হবে 2/r মাইনাস 1/h² প্লাস r²/4 হোল টু দি পাওয়ার হাফ ইকাল টু 10⁴। তো এখানে এবারে এটাকে ক্যালকুলেশন করতে হবে। কিউ এর ভ্যালুটা তোমার দেওয়া আছে 10⁻³ তাহলে 10⁻³ যদি হয় 10⁻³ 2 × 10⁶ হয়ে যাচ্ছে ইন্টু 2/r, আর এর ভ্যালুটা দেওয়া আছে 200 সেন্টিমিটার, 200 মাইনাস 1/h² প্লাস এটা r², আর এর ভ্যালু 200 মানে 400, আচ্ছা এটা পরে বসাবো, r²/4 হোল টু দি পাওয়ার হাফ, এটা ইকাল টু 10⁴। তাহলে এখানে তোমার 10⁶ আর এটা 10⁴, এটা যদি কেটে দেওয়া হয় তাহলে এটা 10⁻² হবে, তাহলে এখানে 1 আসছে, তাহলে 2 এটা কেটে দাও না, 2 আর এটা নিচে 100 হবে, তাহলে এটা তোমার 1/100 মাইনাস 1/h² প্লাস r²/4 হোল টু দি পাওয়ার হাফ ইকাল টু 200। একে 200 হচ্ছে, মানে এটা কত 10⁻², তো তাহলে 200 হচ্ছে। আচ্ছা এইটাকে এবারে এদিকে নিয়ে গেলে 1/h² প্লাস r²/4 হোল টু দি পাওয়ার হাফ ইকাল টু তোমার 1/100 মাইনাস 1/200, তার মানে এটা 1/200 হবে, 1/200, ঠিক আছে। আচ্ছা আমি এটা ক্যালকুলেশনটা করছি, ভিডিও লেন্থটা বেড়ে যাচ্ছে, ক্যালকুলেশনটা করে রাখছি, তোমরা দেখে নেবে। আচ্ছা অঙ্কটা শেষ পর্যন্ত উত্তরটা বেরোয়নি, এটা একটু ক্যালকুলেশন মানে কনসেপ্ট একটু ভুল হলো আমাদের। অঙ্কটা এইভাবে করতে হবে, সেটা হচ্ছে আমি এই বিন্দুতে স্থিতিশক্তি বের করেছি এবং এই বিন্দুতে স্থিতিশক্তি বের করেছিলাম, দিয়ে দুটো ডিফারেন্স করেছিলাম, এইটা ইকাল টু 10⁴ আর করেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইখানে স্থিতিশক্তিটা ধরা হবে না, ঠিক আছে, কারণ এখানে তোমার এই অবস্থান থেকে বস্তুটাকে ছুড়ে দেওয়া হয়েছে, তার মানে এখানে তার একটা গতিশক্তি আছে, সেই গতিশক্তিটা এইখানে তার স্থিতিশক্তির সঙ্গে সমান হবে, ঠিক আছে, মানে এই সি বিন্দুতে যে গতিশক্তি দিয়েছ সেই গতিশক্তিটা ডি বিন্দুতে স্থিতিশক্তির সঙ্গে সমান হবে, এই কনসেপ্টে অঙ্কটা করতে হবে, ঠিক আছে। তাহলে সেটা যদি করি তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এখানটায় একটু মুছে দিই, সহজ ছিল অঙ্কটা, এইভাবে মনে হয় হয়ে যাবে, মানে এক্ষেত্রে নেগেটিভ উত্তরটা চলে আসছে। আমরা কি করব দেখো, যেটা বললাম, মানে এই এ বিন্দুতে আধানের জন্য ডি বিন্দুতে তড়িৎ স্থিতিশক্তির মান সেটা কত হবে বলো তো, সেটা যদি হয় মানে ডি বিন্দুতে মোট স্থিতিশক্তি, ডি বিন্দুতে মোট স্থিতিশক্তি তোমার সেটা ইউডি সমান আমি বলছি এ বিন্দুর জন্য Q1 Q2/r, তাহলে Q1 Q2 কত, Q1 হচ্ছে 10⁻³ ইন্টু Q2 10⁻³, ঠিক আছে, বাই আরটা কত না h² প্লাস r²/4, h² প্লাস r²/4 হোল টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। এটা কিন্তু নেগেটিভ হবে, ঋণাত্মক, কারণ কি Q1 এবং Q2, Q1টা পজিটিভ হলেও Q2টা নেগেটিভ, তো এই ক্ষেত্রে তুমি যদি মাইনাস সাইন নাও ধরো
সমস্যা নেই, কারণ দুটোরই নেগেটিভ হবে। আমি এটা মাইনাস সাইনটা প্লাস সাইন ধরছি না, চিহ্নটাকে উপেক্ষা করছি। প্লাস একই রকমভাবে বি বিন্দুর জন্য এখানে তড়িৎ শক্তির মান ওই একই হবে 10⁻³ ইন্টু 10⁻³ মানে Q1 Q2 বাই আর স্কোয়ার মানে h² প্লাস r²/4 হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এই দুটোর যোগফল করলে কত হচ্ছে? এইটা করলে তোমার আসছে 2 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই h² প্লাস r² হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এই তড়িৎ শক্তি ইকাল টু 10⁻4 আর্ক হবে। হ্যাঁ, মানে এইখান থেকে এখানে যাওয়ার জন্য যে পরিমাণ তার শক্তির প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে 10⁻4। তাহলে ইকুয়েশন অনুযায়ী এখানে যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে 10⁻4 আর এটা কেটে গেলে এটা 10⁻2 হবে। তাহলে তোমার h² প্লাস r²/4 হোল টু দি পাওয়ার হাফ, এইটা ইকাল টু কি আসবে? এইটা ইকাল টু হবে তোমার 200 আসছে। স্কোয়ার করে দিলে কি আসছে? h² প্লাস r²/4, এইটা ইকাল টু 4 ইন্টু 10⁻4 স্কোয়ার করে দিলে তাহলে h² ইকাল টু তোমার 4 ইন্টু 10⁻4 মাইনাস r² মানে 200 ছিল, তাহলে এটাও তোমার 4 ইন্টু 10⁻4/4। তাহলে তোমার এটা 3/4 হয়ে যাচ্ছে। 4 ইন্টু 10⁻4 কমন নিলে 1 মাইনাস 1/4, তার মানে 3/4 ইন্টু 4 ইন্টু 10⁻4, 4 কেটে গেল, তাহলে 3 ইন্টু 10⁻4। h সমান, অতএব h সমান কত হবে? √3 ইন্টু 10⁻4, তার মানে √3 ইন্টু 100, √3 ইন্টু 100, 100√3। ঠিক আছে, 100√3 মানে উত্তরটা আছে, হ্যাঁ হয়ে গেছে আশা করি। কেন √3 হচ্ছে 1.732, তাহলে তার সঙ্গে 100 গুণ করলে 173.2, ঠিকই আছে, উত্তর তাহলে মিলে গেছে। হ্যাঁ, এইটি হবে তাহলে। অঙ্কটা খুব ভালো অঙ্ক, মানে একটু আলাদা কনসেপ্টের অঙ্ক, এটা কিন্তু একটু প্র্যাকটিসে রাখবে। ঠিক আছে, যেগুলো একটু আনকমন অঙ্ক সেগুলো একটু মার্কিং করে রাখবে, এইগুলোই তোমরা প্র্যাকটিস করবে। বাকি অঙ্কগুলো ফর্মুলা পুটিং এগুলো একবার আধবার করলেই হয়ে যাবে, ওগুলো নিয়ে অত হেডেক নেই। ঠিক আছে, আচ্ছা 34-এর কোশ্চেনটা দেখো, দেওয়া আছে দুটি বিন্দু আধান 4ESU এবং 9ESU পরস্পর থেকে 10 সেন্টিমিটার ব্যবধানে রাখা আছে। ঠিক আছে, তাহলে এইটা একটা বিন্দু আধান, এইটা একটা বিন্দু আধান, পরস্পর এরা 10 সেন্টিমিটার ব্যবধানে আছে। এটা তুমি যদি r ধরে নাও, r সমান 10 সেন্টিমিটার, এটা 4ESU প্লাস 4 আর এটা হচ্ছে প্লাস 9, পরস্পর 10 সেন্টিমিটার। তাদের সংযোগকারী রেখার উপরিস্থ কোন বিন্দুতে একক তড়িতাধান সমান বিপরীতমুখী? তাহলে সমান বিপরীতমুখী বল অনুভব করবে, তার মানে এই রকম মধ্যবিন্দুতেই হতে হবে, তাই তো? মানে এখানে তুমি যদি একক আধান স্থাপন করো, তাহলে এর জন্য তুমি যদি এটা এই আধানটাকে যদি প্লাস ধরে নাও, +1 একক আধান ধরে নাও, তাহলে এর জন্য বিকর্ষণ বল এইদিকে, এর জন্য এদিকে বিকর্ষণ বল। তাহলে সমান হতে হলে তাহলে এই দূরত্বটাকে তুমি x ধরে নেবে, x। তাহলে কি করবে, মানে এটাকে যদি a বিন্দু আর এটা যদি b বিন্দু আর এটা c বিন্দু ধরো, তাহলে a বিন্দুর জন্য c বিন্দুতে আধানের উপর ক্রিয়াশীল বল, সেটাকে তুমি যদি F1 বলো, F1 সমান কত তোমার 4/x²। ঠিক আছে, আর F2 সমান, F2 মানে কত, b বিন্দুতে আধানের জন্য 9/10 - x² দুটো সমান এবং বিপরীতমুখী হওয়ার জন্য দুটো সমান করে দেবে, F1 এবং F2 করে দেবে। ঠিক আছে, আর সমান সমমুখী বল অনুভব করবে কখন না, সেক্ষেত্রে এই আধানটা যে কোনো দিকে তোমার এই দিকে থাকতে হবে, এই দিকে। এটা যদি তোমার ডি বিন্দু হয়, ডি বিন্দুতে দেখো AO
সরি, আধান দুটির সংযোগরেখার উপরিস্থ কোন বিন্দুতে একটি একক তড়িতাধান সমান বিপরীতমুখী হলো সমান সমমুখী? সমান সমমুখী বল অনুভব করবে কি করে? সমান সমমুখী বল অনুভব করতে হলে তাহলে এটা নেগেটিভ আধান হতে হবে, কিন্তু তাছাড়া সমান সমমুখী এইটাও বিকর্ষণ করবে আর এও বিকর্ষণ করবে। আচ্ছা শোনো, এইখানে এই দুটো সমান করে দেবে, এটা সমান করে তোমার যে উত্তরটা আসবে সেটা হয়ে যাবে। প্রথম উত্তরটা হয়ে গেল, মানে সমান সমমুখী, কিন্তু সমান সমমুখী বল মানে সমান বিপরীতমুখীটা হলো, কিন্তু সমান সমমুখী বল কিন্তু অনুভব করবে না। এক্ষেত্রে যদি এই সি বিন্দুতে আধানটা যদি ধনাত্মক ধর্মী হয় তাহলে কিন্তু সমান সমমুখী বল অনুভব করবে না, বিপরীতমুখী হবে সব সময়। একক তড়িতাধান এটা তাহলে কিন্তু ঋণাত্মক হতে হবে, ঋণাত্মক যদি হয় তাহলে এটা সমমুখী হবে, এইটাও আকর্ষণ করবে এও আকর্ষণ করবে, দুটোই আকর্ষণ করবে, ঠিক আছে। কিন্তু মাঝে যদি থাকে, মাঝে থাকলে তাহলে এ এদিকে আকর্ষণ করবে, এ এদিকে আকর্ষণ করবে, বিপরীতমুখী হবে। তাহলে এইটা কিন্তু ঋণাত্মক তড়িতাধান হতে হবে। এটি একক আধান বলেছে, একক তড়িতাধান, এটা যদি ঋণাত্মক হয় তাহলে হবে, ধনাত্মক ধরলে কিন্তু হবে না, এটাকে তাহলে ঋণাত্মক ধরতে হবে, ঠিক আছে। ঋণাত্মক ধরলে এটা সমান বিপরীতমুখী হচ্ছে, আর এই দিকে থাকলে তোমার সমান সমমুখী হবে, মানে এইখান থেকে তুমি ওয়াই ধরে নিবে, ওয়াই ডিস্টেন্স ধরে নিবে, দিয়ে একই রকমভাবে এটা করবে, ঠিক আছে। 4/y² ইকুয়াল টু তোমার 9/10 + y তার হোল স্কোয়ার, ঠিক আছে। দিয়ে দুটো উত্তর বের করবে, তাহলেই হয়ে যাবে। বুঝা গেল? 35 কোশ্চেন, এটা অঙ্কটা আছে দেখো। 1 গ্রাম ভর এবং এত ব্যাসার্ধ বিশিষ্ট দুটি ধাতব গোলক একটি মসৃণ অনুভূমিক অন্তরিত পাতের উপর এমনভাবে রাখা আছে যাদের কেন্দ্রগুলি একে অপর থেকে 15 সেন্টিমিটার দূরে থাকে, ঠিক আছে। তাহলে এখানে একটা আধান আছে আর এখানে একটা আধান আছে, এরা পরস্পর থেকে 15 সেন্টিমিটার ব্যবধানে রাখা আছে। একটি গোলককে এত ভোল্ট, এটা V1 আর এটা হচ্ছে V2 বিভাবে আহিত করা হলো যখন তারা কেন্দ্রবিন্দু থেকে 30 সেন্টিমিটার দূরে চলে যায়, তখন প্রত্যেক গোলকের বেগ কত, ঠিক আছে। তাহলে বেগ এইটা বের করবে তোমরা ওই শক্তি সংরক্ষণ সূত্র থেকে, মানে 12 mv² = তাদের তড়িৎস্থিতি শক্তি। প্রত্যেক গোলকের বেগ কত, প্রত্যেক গোলকের ভর দেওয়া আছে, ঠিক আছে। তাহলে 12 mv², এটা যদি করি দেখো 12 mv², একটা গোলকের বেগ ইন্টু 2, দুটোর জন্য মোট শক্তি, এইটা ইকুয়াল টু তোমার এরা 15 সেন্টিমিটার দূরে ছিল তড়িৎস্থিতি শক্তি, আর 30 সেন্টিমিটার চলে গেল, তাহলে বিভব যদি দেওয়া থাকে, বিভব V1 - V2, একটি আচ্ছা এইটা তুমি এক কাজ করো, আধানটা বের করে নাও, এদের প্রত্যেকের আধানটা বের করে তড়িৎস্থিতি শক্তিটা বের করতে হবে। আচ্ছা অঙ্কটা আমি আগেই করে নিলাম, দেখছিলাম অঙ্কটা হয় কি না, দেখলাম এটা হয়ে গেছে। যেভাবে তোমাদেরকে বললাম যে এদের প্রথমে আধানটা বের করে নিবে, আধানটা তোমার Q1 = C1 × V, C1টা যেহেতু CGS পদ্ধতিতে তার ব্যাসার্ধের সঙ্গে ধারকত্ব সমান, এখানে ব্যাসার্ধ বলে দিয়েছে, ব্যাসার্ধ কত বলে দিয়েছে 0.5 সেন্টিমিটার, সেই জন্য আমি 0.5 ইন্টু তার বিভবটা ভোল্টে দেওয়া আছে, তাহলে 500/300, মানে 1 ভোল্ট = 1/300 ESU। তাহলে এটার আধান পেয়ে গেলাম, দ্বিতীয়টার আধান পেয়ে গেলাম একই রকমভাবে। দ্বিতীয়টার আধানটা এটা হচ্ছে
ঠিক আছে, দ্বিতীয় রাধান এটা। এবারে দেখো এদের মধ্যে যে তড়িৎ স্থিতিশক্তির ডিফারেন্সটা কত না, প্রথমে 15 সেন্টিমিটার ছিল, সেই জন্য প্রথমে তড়িৎ স্থিতিশক্তিটা হচ্ছে এইটা Q1 Q2/R, আর পরে 30 সেন্টিমিটার চলে গেছে তড়িৎ স্থিতিশক্তিটা কমে গেছে Q1 Q2/R। ঠিক আছে, দুটোর ডিফারেন্সটা ইকাল টু দুজনের গতিশক্তির সঙ্গে সমান। তাহলে যেহেতু দুজনের ভর সমান, সেই জন্য 12mv² ইন্টু 2 করে দিয়েছি দুটোর জন্য। ঠিক আছে, দুজনের ভর একই এবং বেগ একই, তাহলে এইটা ইকাল টু তোমার এইটা। তাহলে সেই হিসাবে এখানে আমি কমন নিয়ে নিয়েছিলাম, কমন নিয়ে এইটা ক্যালকুলেশন তোমার দাঁড়ালো। তাহলে 12mv² ইকাল টু এটা, তাহলে v² সমান কত বাই এম, এমটা যেহেতু 1 গ্রাম বলে দিয়েছে সেই জন্য 1 নামিয়ে দিয়েছি। তাহলে এইটা ভি সমান, তুমি যদি বের করো ভি সমান এটা রুট করবে, মানে এই টোটালটা এটা রুট হয়ে যাবে, রুট করলে তোমার একদম এক্সাক্ট এই উত্তরটাই চলে আসবে। ঠিক আছে, ক্যালকুলেশন করবে দেখবে এটাই চলে আসবে। এটাই এই অঙ্কটা। ঠিক আছে, আচ্ছা এই 36-এর অঙ্কটা যেটা দেওয়া আছে, এম ভর এবং -e আধান বিশিষ্ট একটি কণাকে ই প্রাবল্যের একটি অনুভূমিক তড়িৎ ক্ষেত্রে নিম্নমুখী তড়িৎ ক্ষেত্রে এত মিটার/সেকেন্ড অনুভূমিক বেগে ছোড়া হলো। টি সময় পরে কণাটির ত্বরণের অনুভূমিক এবং উলম্ব উপাংশ, সরণের অনুভূমিক এবং উলম্ব উপাংশগুলি নির্ণয় করো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমরা যেটা করেছিলে, যে একটা সুষম তড়িৎ ক্ষেত্রে কোনো আহিত কণা যদি গতিশীল থাকে তার গতিপথ অধিবৃত্তাকার যে প্রমাণ, ঠিক সেই কনসেপ্টে অঙ্কটি করতে হবে। এখানে তোমার যেহেতু আহিত কণাটা ইলেকট্রন, -e বলে দিয়েছে মানে ইলেকট্রন, সেই জন্য তড়িৎ ক্ষেত্রের বিপরীত অভিমুখে ক্রিয়াশীল হবে, মানে গতিশীল হবে। তাহলে এখানে আহিত কণাটার যদি -e আধান হয়, তাহলে এই বরাবর যখন যাবে তড়িৎ ক্ষেত্রের বিপরীতে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র নিচের দিকে কাজ করছে, এ তখন এই বরাবর গতিশীল হবে। ঠিক আছে, এরকম ভাবে অধিবৃত্তাকার হতে যাবে। তো এইখানে তার বেগটা যেটা দেওয়া আছে, বেগের ভ্যালুটা ইউ ইকাল টু প্রাথমিক বেগটা 1 মিটার/সেকেন্ড। তাহলে এই বরাবর সে একটা তড়িৎ বল অনুভব করবে, সেই তড়িৎ বলটা Fe কত, Fe সমান তোমরা জানো QE বলটা অনুভব করে। সুতরাং ত্বরণ সমান কত হবে, ত্বরণ সমান QE/m এটা হয়। তাহলে স্বাভাবিকভাবে এটা ইলেকট্রন বলে দিয়েছে, তার ভর m, আধান তোমার হচ্ছে E, সুতরাং ত্বরণটা কত হচ্ছে, উলম্ব ত্বরণ এটা হয়ে যাচ্ছে E/m, এটি হচ্ছে ত্বরণের মান। তো এটার কিন্তু উলম্ব বরাবর ত্বরণটা থাকছে, কিন্তু অনুভূমিক দিকে কোনো ত্বরণ ক্রিয়াশীল হচ্ছে না। কারণ কি না, অনুভূমিক দিকে কোনো বল ক্রিয়াশীল হচ্ছে না বলে। ঠিক আছে, এবারে সরণটা কি হবে না, সরণ সে টি সময়ে যে সরণটা হবে অনুভূমিক দিকে একই বেগে যাবে, ইউ বেগ নিয়ে যাবে। তাহলে অনুভূমিক দিকে সরণ যেটা হয় সেটা যদি এস হরাইজন্টাল SH বলি, হরাইজন্টাল কত মানে ভিটি, মানে ইউ ইন্টু টি। তাহলে টি এর ভ্যালুটা কত, টি সময় পরে বলেছে, টি সময় পরে তোমার ইউ এর ভ্যালু হচ্ছে 2, ইউ এর ভ্যালু তো 1 মিটার, 1 ইন্টু টি, এইটাই হবে, মানে শুধু টি সেন্টিমিটার, সেন্টিমিটার কেন হবে, মিটার হবে, টি মিটার। তো এখানে আমরা টি এর ভ্যালুটা কি ক্যালকুলেট করতে পারবো না, পারবো না। যাই হোক, এটা দেখছি। আর উলম্ব দিকে সরণটা কত হবে, উলম্ব দিকে এই বরাবর যে সরণটা হবে সেটা তোমার এস ভার্টিক্যাল যদি বলি, এস ভার্টিক্যাল সমান ইউটি, মানে এই বরাবর বেগটা প্রথমে 0, উলম্ব দিকে প্রাথমিক বেগ 0 ছিল, হাফ এর ভ্যালু হচ্ছে E/m ইন্টু টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে তোমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে E/2m ইন্টু টি স্কোয়ার, এইটি হবে এত মিটার। এই উত্তরটা তো তোমার বেরিয়ে গেল, এটা হয়ে গেছে। কিন্তু এইটা 2em কি করে হবে, অনুভূমিক দিকে বেগ এত দেওয়া আছে, তাহলে S ইকাল টু ভিটি। ঠিক আছে, ভি মানে হচ্ছে তোমার ইউ বেগেই যাচ্ছে, ইউ ইন্টু টি, ইউটা তোমার 1 মিটার/সেকেন্ড,
তাহলে তো এইটাই হবে। এইটাই উত্তর হবে, এটা টি মিটার, এটা উত্তরটা ভুল আছে, এটা হবে না, এটা 2 হবে না, এটা টি হবে শুধু। ঠিক আছে, টি মিটার। 37-এরটা যেটা দেওয়া আছে দেখো, 8 × 10⁻⁶ এবং -2 × 10⁻⁶ আধানযুক্ত দুটি কণা এ এবং বি কে 20 সেন্টিমিটার ব্যবধানে যেভাবে রাখা আছে, তৃতীয় একটি তড়িৎ আধানযুক্ত কণাকে কোথায় রাখলে সে কোনো তড়িৎ বল অনুভব করবে না। তার মানে কোন জায়গায় তড়িৎ প্রাবল্যটা শূন্য সেটি শুধু বের করে নেবে। ঠিক আছে, খুব সহজ অঙ্ক। এটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোথায় শূন্য হচ্ছে সেটা একটু বের করে নেবে। মানে এইটা ধরে নাও Q1, এটা Q2, এটা তোমরা করবে, আমি আর করব না, এটা সহজ অঙ্ক। এই দূরত্বটা আর, সবই দেওয়া আছে, আর দেওয়া আছে 20 সেন্টিমিটার, আর Q1ও দেওয়া আছে, আর Q2ও দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এইখানে দেখো যেহেতু এইটা প্লাস কিউ, এটা প্লাস এবং এইটা মাইনাস, তড়িৎ প্রাবল্য বের করার জন্য যে বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করা হয় সেখানে একক ধনাত্মক আধান স্থাপন করতে হবে। তাহলে ভাবো তুমি যদি এই রকম জায়গায়, মানে এদের মধ্যবর্তী কোনো একটা বিন্দুতে একক ধনাত্মক আধান রাখো, তাহলে দেখো তুমি তড়িৎ প্রাবল্য কিন্তু শূন্য পাবে না। কেন বলো তো? তুমি যদি এখানে ধরো, তাহলে এইটার জন্য কি করবে, একে বিকর্ষণ করবে, আর এ কি করবে, প্লাস হওয়ার জন্য একে আকর্ষণ করবে। তাহলে দুটো বল কিন্তু একই অভিমুখে হবে, সুতরাং তুমি কখনোই এদের মধ্যবর্তী কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান শূন্য পাবে না। তাহলে কোথায় তড়িৎ প্রাবল্যের মান শূন্য হবে না, এই যে দুটো বিন্দু আধান আছে, এখানে তোমার Q1 বেশি এবং Q2 কম, যেদিকে কম তার বাইরের দিকে, মানে সংযোগ সরলরেখার বাইরে হবে, এবং যেদিকে কম আধান আছে, এটা বলেছিলাম থিওরি পড়ানোর সময়, যেদিকে কম আধান আছে তার বাইরের দিকে, অর্থাৎ এই দিকে। ঠিক আছে, তাহলে এইখান থেকে এই দূরত্বটাকে তুমি x ধরে নেবে। তাহলে এইখানে তোমার একক ধনাত্মক আধান রাখবে। তাহলে এ বিন্দু, এটা যদি -Q2 হয়, তাহলে এই Q2-র জন্য এখানে প্রাবল্য বের করবে, আর Q1-এর জন্য এটা প্রাবল্য বের করবে। Q2-র জন্য বাইরের দিকে, ভিতরের দিকে, আর এইটা হচ্ছে, তুমি যদি ধরে নাও E2 লিখলে, আর এইটা হচ্ছে E1। ঠিক আছে, দিয়ে E1 এবং E2 সমান করে দিবে, সমান করে দিলে x এর ভ্যালুটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে কোন বিন্দুতে প্রাবল্য শূন্য সেটা বের করলেই তোমার হচ্ছে ওই বিন্দুতে কোনো তড়িৎ বল অনুভব করবে না, কারণ তোমরা জানো F সমান হচ্ছে QE। তাহলে E যদি শূন্য হয়ে যায়, তাহলে তোমার Fও শূন্য হবে। ঠিক আছে, দেখো 38-এর অঙ্কটা, এটা বলে যে ভূপৃষ্ঠ থেকে অন্তরিত 3.0 মানে 3 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট ফাঁপা ধাতব গোলককে বাতাসে তড়িৎমোক্ষণ না ঘটিয়ে সর্বোচ্চ কতখানি আধান দেওয়া যেতে পারে। আচ্ছা, এই অঙ্কটাও তোমাদের অনুশীলনীর অঙ্ক করেছিলাম, দেখবে। তো এই ক্ষেত্রে জাস্ট কিছু নয়, মানে আহিত গোলকটার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা বের করে নেবে। তুমি ধরে নাও কিউ পরিমাণ আধান দিয়েছো, মানে এটা যদি, এই গোলকটাকে তুমি কিউ পরিমাণ আধান দাও, এর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে প্রাবল্য সমান আমরা কি জানি, ই সমান হচ্ছে, এটা এসআই করা আছে 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। এখানে ই এর ভ্যালুটা দেওয়া আছে, তোমার কিউটা বের করতে হবে। অতএব কিউ সমান কত, কিউ সমান 4πε0 আর স্কোয়ার ইন্টু ই আর স্কোয়ার। ঠিক আছে, এটা 1/9 × 10⁹ ইন্টু আর স্কোয়ার। আর স্কোয়ারের ভ্যালু হচ্ছে তোমার 3 মিটার, মানে 9 হয়ে যাচ্ছে, 9 ইন্টু ই, এর ভ্যালু দেওয়া আছে দেখো 3 × 10⁶, 3 × 10⁶, 3 × 10⁶, এটা হচ্ছে, এখানে আর স্কোয়ারটা লেখা হবে এক্সট্রা। তাহলে এখানে তোমার 9 কেটে যাচ্ছে, আর এখানে 10⁹ 10⁶, মানে হয়ে যাচ্ছে 3 × 10⁻³ 3 × 10⁻³ এত কুলম্ব। উত্তর কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, বাতাসে তড়িৎমোক্ষণ শুরু হয়। এই অবস্থায় গোলকের বিভব কত? বিভব তাহলে ভি সমান কিউ বাই আর, মানে 1/4πε0 কিউ বাই আর। কিউ এর ভ্যালু পেয়ে গেলে 3 × 10⁻³ বাই আর, আর এর ভ্যালু কত 3, তাহলে এটা কেটে যাচ্ছে, এটা 9 × 10⁹ ইন্টু 10⁻³, তাহলে 9 × 10⁶ এত ভোল্ট। ঠিক আছে,
আচ্ছা, এই 38 পর্যন্তই আজকে থাকলো। আজকের ক্লাসটা এইটা পর্যন্তই হোক। এই অঙ্কগুলো তাহলে একটু প্র্যাকটিস করে রাখবে। হুম, বাকি অঙ্কগুলো নেক্সট ক্লাসে করে দেবো।